বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণ পদ্ধতিতে আটকে আছে সরকার। নেই আধুনিক সতর্কীকরণের পরিকল্পনা। সফটওয়্যারের মাধ্যমেই পূর্বাভাস দেওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এক বছর না যেতেই ভাঙল চট্টগ্রামের বাঁশখালীর বেড়িবাঁধ। স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দায়সারা কাজের অভিযোগ। ভাঙন রোধে প্রয়োজন নতুন ডিজাইনের বাঁধ নির্মাণ। নিয়ন্ত্রণে আসছে না সীমান্ত জনপদে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ। মানুষের অবাধ চলাচল বাড়াচ্ছে ঝুঁকি। দেশে গত 1.5 মাসে সর্বোচ্চ শনাক্তের হার 11% বেশি। অনলাইনে মেয়ে সেজে প্রেমের অভিনয়, ছবি ও ভিডিও ধারণ করে হাতিয়ে নেওয়া হয় কয়েক লাখ টাকা। রংপুরে একই কায়দায় একজনকে অপহরণ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী গ্রেফতার। প্রবল জোয়ারের ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় উপজেলা বাঁশখালীর বেশ কিছু বেড়িবাঁধ। লোকালয়ে পানি ঢুকে মাছের ঘের তলিয়ে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়ে গেছে ফসলি জমি। অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধিরা বেড়িবাঁধের ঠিকাদার হওয়ায় দায়সারা কাজ করেও জবাবদিহি করতে হয় না। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ঘূর্ণিঝড় ইয়াসের তেমন প্রভাব পড়েনি চট্টগ্রামের বঙ্গোপসাগর উপকূলে। তারপরও উপকূলীয় উপজেলা বাঁশখালীর খানখানাবাদে বেড়িবাঁধে জোয়ারের পানি তুলে বিধ্বস্ত বেড়িবাঁধ। জিও ব্যাগ ছিঁড়ে ধসে যায় মাটি ও সিসি ব্লক। ঢুকে পড়ে লোকালয়ে পানি, ভেসে যায় ফসলি জমি। যে পয়েন্টগুলো করে নাই ওগুলা ভেঙে পানি একেবারে প্রতিটা ঢেউ ঢুকছে। এই বেড়িবাঁধটা যদি নেস্তায় যদি না হলে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই। এলাকাবাসীর অভিযোগ, বেড়িবাঁধের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ পায় স্থানীয় চেয়ারম্যান। দুর্বল ও নিম্নমানের কাজের কারণে 1 বছর না যেতেই ভেঙে বেহাল দশা বেড়িবাঁধটির। একই অবস্থা অন্যান্য বেড়িবাঁধেরও। বলকদাগুলো কম, এরা বলছে ওগুলো বাজারের মধ্যে নাই, সরকার যতটুকু বাজার দিচ্ছে আমরা ততটুকু করছি। বস্তা লাগার মধ্যে কিছু অসঙ্গতি হয়েছে, এই জন্য তাড়াতাড়ি ফেলে গেছে। চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরীর সাথে বারবার যোগাযোগ করার পরও মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলোর কাজের মান নিয়ে ভিন্ন কথা বলে পানি উন্নয়ন বোর্ড। সাগরটা ক্রমাগতভাবে যখন এদিকে সরে আসতেছে, আমরা আগে সেই ডিজাইনে এগুলো সাস্টেইন করতে পারবো না। এখন আমাদেরকে নতুন ডিজাইন অ্যাডপ্ট করতে হয়েছে। এখানে আপনারা দেখছেন যে কি আমাদের স্ট্রং ডিজাইনে কাজ হচ্ছে এবং এগুলো সাস্টেইন করে যাচ্ছে। উপকূলীয় উপজেলা বাঁশখালীর খানখানাবাদ, সনুয়া, সাধনপুর ও পুকুরিয়ায় 10 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে 5 থেকে 6টি পয়েন্টে বাঁধ ভেঙে পানি ঢুকে যায়। 1991 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের বাঁশখালী সহ উপকূলীয় উপজেলায় মারা যায় 1.5 লাখেরও বেশি মানুষ। এরপর উপকূলবাসীকে রক্ষায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বেড়িবাঁধ। কিন্তু সেই বেড়িবাঁধের মান ও স্বচ্ছতা নিয়ে নানা অভিযোগ আছে এলাকাবাসীর। চট্টগ্রামের বাঁশখালী থেকে শফিকুল আলম, সময় সংবাদ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সুন্দরবনে লবণাক্ত পানি ঢুকে সুপেয় পানির উৎসগুলো নষ্ট হওয়ায় হুমকির মুখে বন্যপ্রাণীসহ জীববৈচিত্র্য। এই অবস্থায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পরিকল্পিতভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বনরক্ষী ও বন সংশ্লিষ্টরা। তবে মিষ্টি পানির পুকুরে ঢুকে পড়া লবণ পানি অপসারণ ও প্রাণীর আবাসস্থল উঁচু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগ থেকে যে সুন্দরবন ঢাল হয়ে উপকূলবাসীকে রক্ষা করে, সেই সুন্দরবন ক্ষতির মুখে পড়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিকের চেয়ে 5 থেকে 6 ফুট পানির উচ্চতা বেড়ে যায়। ফলে লবণাক্ত পানি সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ সুপেয় পানির উৎস পুকুরগুলোতে ঢুকে পড়ায় জেলে বাওয়ালি বনরক্ষীদের খাবার পানির সংকট দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। দ্রুত পানি অপসারণ, আরও পুকুর খনন ও বন্যপ্রাণী সুরক্ষায় বনের মধ্যে উঁচু টিলা তৈরির দাবি জানিয়েছেন বনের সংশ্লিষ্টরা। সবশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে 1.5 লাখ হরিণ, 114টি বাঘ, 25,000 বন্য শূকর, বানর 50,000 এবং 315 প্রজাতির পাখি ও 25,042 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এত লবণাক্ত পানি সুন্দরবনে আর কোনোদিন আমি দেখি নাই। লবণ পানি ঢোকার কারণে এই লবণ পানি হয়তো ওদের খাইতে সমস্যা হতে পারে। খালের থেকে ওপার থেকে এপার যাচ্ছে হরিণ, তারপর দেখলাম আবার বানর মানব যাচ্ছে, এখানে একটু দাঁড়াতে পারে না। বনের মধ্যে প্রাণীদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তার। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত পানি রিজার্ভ থাকে, কিন্তু এই পানি থাকলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত রয়েছে। এতে বন্য প্রাণী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
পুকুরগুলো থেকে লবণ পানি অপসারণ করে মিষ্টি পানির ব্যবস্থা করা ও বনের মধ্যে প্রাণীদের সুরক্ষায় উঁচু টেলা তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা। আমরা এই পুকুরের পাড়গুলো আরও উঁচা করব এবং আমরা মাঝে মাঝে বিভিন্ন স্থানে সুন্দরবনের এই মাটির ডিবি করব, যার ফলে বন্যপ্রাণীরা সেখানে আশ্রয় নিতে পারে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের বাংলাদেশ অংশে ৬,০১৭ বর্গ কিলোমিটারে ৮০টি মিষ্টি পানির পুকুর রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। নিয়ন্ত্রণে আসছে না চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তবর্তী কয়েকটি জেলার করোনা পরিস্থিতির। রাজশাহীতেই ২৪ ঘন্টায় ৮ জন মারা গেছেন। সাতক্ষীরায় চলছে ৭ দিনের বিশেষ লকডাউন। এই জেলার সংক্রমণের হার একদিনে ৮৭% ঠেকেছে, আর মোংলায় এই হার ৭০%। মানুষের অবাধ চলাচল আরও ঝুঁকি বাড়াচ্ছে এসব অঞ্চলে। এদিকে সারা দেশে ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৪ জন। ৩৯ দিনের মধ্যে একদিনে শনাক্তের হার সর্বোচ্চ ১১.০৩। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ৮ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে ৫ জন চাঁপাইনবাবগঞ্জের এবং রাজশাহীর ৩ জন। একদিনে নমুনা পরীক্ষায় ৯৪ জনের মধ্যে ৩৮ জন করোনা শনাক্ত হয়েছেন। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে করোনা ওয়ার্ডে শয্যা সংকট প্রকট হচ্ছে। সবাই বলছে যে একটাও বেড ফাঁকা নাই। আমরা চেষ্টা করছি যেগুলো আসলে জেনুইন, মানে একদম ভর্তির মতো, সেগুলোকে ভর্তি নেওয়ার চেষ্টা করছি আর কি। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় এ জেলায় ৫ জন মারা গেছেন। ১৮১ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের পজিটিভ এসেছে, যা শতাংশের হারে ৬২তে গিয়ে ঠেকেছে। নাটোরেও দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে করোনা পরিস্থিতি। সংক্রমণ বাড়ায় ঝুঁকিমুক্তভাবে দ্রুত নমুনা পরীক্ষার জন্য সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ উদ্বোধন করেছে জেলা পুলিশ। শনিবার এই বুথে ৯ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ এসেছে। বুথ তৈরির ফলে এই অঞ্চলের মানুষ খুব দ্রুত এখানে এসে আমাদের স্যাম্পল কালেকশনের সুযোগ সেটা পাবে। করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে সাতক্ষীরায় শনিবার ভোর থেকে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। জেলায় বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। তবে সকাল থেকে মাঠে প্রশাসনিক তৎপরতা কম থাকায় উৎকণ্ঠায় আছেন সাতক্ষীরাবাসী। উন্নতি হবে বলে আমি মনে করি না। তথাকথিত লকডাউন তৃতীয় দিনের মতো বিশেষ লকডাউন চলছে নওগাঁ সদর পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায়। গত ২৪ ঘন্টায় নিয়ামতপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জেলা শহরের চেয়ে বর্তমানে সীমান্তবর্তী উপজেলাগুলোতে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া গত ২৪ ঘন্টায় যশোরে ১৮ জন, মোংলায় ১০ জন, কুড়িগ্রামে ৭ জন এবং চুয়াডাঙ্গায় আরও ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আবারও চীনের টিকা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। দাম প্রকাশ করা নিয়ে বিতর্কের মধ্যেই ঢাকায় নিযুক্ত দেশটির উপরাষ্ট্রদূত বললেন, সিনোফার্মের সঙ্গে টিকা আমদানিতে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি বাংলাদেশের। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অদক্ষতা ও কূটনৈতিক ব্যর্থতায় টিকা আমদানিতে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। আগামী ১৩ জুনের মধ্যে উপহারের ৬ লাখ ডোজ দেশে আসছে বলেও জানান চীনের উপরাষ্ট্রদূত। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। করোনা সংকট মোকাবিলায় চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে টিকা আনার আলোচনা শুরু হয় বেশ কয়েক মাস আগে। বাংলাদেশ চীনের টিকা কূটনীতির প্রক্রিয়ার মাঝেই বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত দাবি করেন, দ্রুত সিদ্ধান্ত নিতে না পারা ও সময় ক্ষেপণের কারণে টিকা কিনতে দেরি হয়েছে বাংলাদেশের। এরপরে টিকা নেবার প্রক্রিয়ার আলোচনায় আসে অপ্রকাশযোগ্য চুক্তি, যার জন্য চীনা ভাষায় লেখার জায়গায় সই করে ফেলা এক ধরনের চাহিদাপত্র দিয়ে পরে তা কমানো সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রশাসনিক নানা দুর্বলতার কথাও উঠে আসে জনসম্মুখে। অপ্রকাশযোগ্য চুক্তি শর্ত লঙ্ঘন করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানিয়ে দেন, ডোজ প্রতি $10 বাংলাদেশকে ১.৫ কোটি করোনা টিকা দেওয়ার চুক্তি করেছে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্ম। এতে চীনের পক্ষ থেকে প্রকাশ করা হয় ক্ষোভ। পরে চীনের কাছে দুঃখ প্রকাশ করতে হয় বাংলাদেশকে। সেইটা তারা আমাদের জানিয়েছে, আমরা এই জন্য বলছি যে এরকম হবে না। তবে সর্বশেষ বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে জানান, চীন সরকার তো দূরের কথা, সিনোফার্মের সঙ্গে এখনও টিকা কেনার কোনো চুক্তি হয়নি বাংলাদেশের। এ অবস্থায় আবারও টিকা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। চীনও চাচ্ছে বাংলাদেশের টিকা বিক্রি করতে এবং বাংলাদেশও চীন থেকে টিকা আমদানি করতে চাচ্ছে, যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে অন্য কোনো সোর্স
নেই। যত তাড়াতাড়ি সম্ভব এগুলা রিয়েলি মিনিংফুলি ওদের সাথে ডিল করা উচিত, ওদের সাথে চুক্তিবদ্ধ হওয়া উচিত। যেগুলো আজকে দিতে পারতেছে না 1 মাস 2 মাস পরে দিতে পারবো, ওদের সাথে আজকেই চুক্তিবদ্ধ হইতে হবে। চীনের ডেপুটি চিফ অব মিশন শনিবার আরও একটি ফেসবুক পোস্টে জানান 13 জুনের মধ্যে বাংলাদেশে আসবে চীনের উপহারের আরও 6 লাখ ডোজ টিকা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, শিল্পের নামে ভোজ্য লবণ আমদানি করার বিপর্যয়ের মুখে প্রান্তিক চাষিরা। মাঠে পড়ে আছে কয়েক লাখ মেট্রিক টন লবণ। বাজেটে কর বাড়ানোর প্রস্তাবে ঘুরে দাঁড়ানোর আশা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশ রক্ষায় আরও বনায়ন ও সবুজায়ন প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সবাইকে সাধ্যমতো বৃক্ষরোপণ করতে হবে। শনিবার সকালে বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় গাছ লাগানোর পাশাপাশি যত্নেরও আহ্বান জানান শেখ হাসিনা। পরিবেশ বিজ্ঞানীদের মতে কোনো একটি দেশে মোট আয়তনের 25% থাকতে হয় সবুজ বা বন সমৃদ্ধ অংশ। নানা কারণে বাংলাদেশে সেই হিসেব টেকে না বললেই চলে। প্রকৃতির আশীর্বাদ, সুন্দরবন আর মনুষ্যসৃষ্ট উপকূলীয় বনাঞ্চল প্রতি বছর দেশকে বাঁচিয়ে দেয় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে। তবুও নগরায়ন, আধুনিকতা ও শিল্পায়নের চাপে বছরের পর বছর বন উজাড় করতেও মরিয়া কিছু মানুষ। একদিকে বনায়ন আর অন্যদিকে গাছ কাটার এই অসম প্রতিযোগিতার মধ্যেই প্রতি বছর বর্ষার শুরুতেই জাতীয় বৃক্ষরোপণ অভিযানে নেতৃত্ব দেন স্বয়ং সরকার প্রধান। শনিবার সকালে গণভবন প্রাঙ্গণে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2021 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় কর্মকর্তাদের নিয়ে দেশবাসীকে উৎসাহিত করতে নিজ হাতে গাছ লাগান শেখ হাসিনা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তিনি একটি ডুমুর ও একটি সোনালু গাছ লাগান। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। প্রধানমন্ত্রী বলেন, গেল কয়েক বছরে বাংলাদেশে বনায়নের যে সাফল্য ধারা রয়েছে তা বজায় রাখতে হবে। আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় 22% আমাদের বনায়ন সৃষ্টি হয়েছে। কাজে আপনারা সকলে গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে। দূর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় গাছই অন্যতম রক্ষা কবচ হয়ে দাঁড়াবে বলেও জানান সরকার প্রধান। বাগান সৃষ্টি হচ্ছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব পরিবেশ দিবসে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন র্যালি ও মানববন্ধন করে। এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে সুন্দরবন সবসময় ঢাল হিসেবে কাজ করে। তাই বৈশ্বিক জলবায়ু ঝুঁকি থেকে বাংলাদেশকে বাঁচাতে সুন্দরবনকে রক্ষা করতে হবে। পাশাপাশি পাখির নিরাপদ আশ্রয়স্থল ও বংশবৃদ্ধি করতে বাড়াতে হবে গাছের সংখ্যা। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাভূমি ভরাট না করতে সবার প্রতি আহ্বান জানান তারা। প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্প সুরক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের প্রতিফলন নেই বলে মনে করেন বিজিএমইএ। শনিবার দুপুরে সংগঠনটির সভাকক্ষে বাজেট প্রতিক্রিয়ায় একথা বলেন সভাপতি ফারুক হাসান। এ সময় নগদ সহায়তার উপর 10% কর প্রত্যাহার, রপ্তানিতে 0.5% উৎসে কর 5 বছরের জন্য স্থিতিশীল রাখা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। সর্ববৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী খাত পোশাক শিল্প খাত বর্তমানে বিভিন্ন চাপের কারণে নাজুক অবস্থায় আছে। এই অবস্থায় শিল্পের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে সরকারের অব্যাহত সহায়তার কোনো বিকল্প নেই। বিজিএমইএর পক্ষ থেকে বাজেটে অন্তর্ভুক্তির জন্য যে প্রস্তাবগুলো দিয়েছি সেগুলো বাজেটে প্রতিফলিত হলে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে। সেই সাথে রপ্তানির উপরে বর্তমানে 0.50 উৎসে কর, যা আগামী 5 বছরের জন্য স্থিতিশীল রাখার জন্য আমি অনুরোধ করছি। প্রস্তাবিত বাজেট নিয়ে খুশি হলেও এতে এসএমই খাত অসুবিধায় পড়বে বলে মনে করেন এফবিসিসিআই।
সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন শনিবার দুপুরে বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় রাজস্ব আদায়ের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে স্বচ্ছতা নিশ্চিতেরও দাবি জানায় সংগঠনটি। সবচেয়ে বড় যেটি প্রবলেম সেটি হচ্ছে আমাদের ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের, তাদেরকে যে প্রণোদনার প্যাকেজ দেওয়া হয়েছে, এই প্রণোদনার প্যাকেজও আমরা এখনো পুরোপুরি তাদের কাছে পৌঁছাইতে পারি নাই। এবারের বাজেটে এই যে শ্রেণীটা, তারা খুবই অসুবিধার মধ্যে আছে। এই সেক্টরের জন্য আরেকটা প্রণোদনা প্যাকেজ থাকা উচিত ছিল। আমরা আহ্বান জানাচ্ছি বিসিসিআই থেকে তাদের জন্য যেন এই বাজেটের আরেকটা প্যাকেজ যেন আসে। এবারের বাজেট চলমান সংকট থেকে উত্তরণের বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শনিবার সকালে কালীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় বক্তব্যে তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামায়াত উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। এ সময় সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। এই বাজেট এই করোনাকালীন সংকট থেকে উত্তরণের বাজেট। সাধারণ মানুষের জীবন এবং জীবিকার মান উন্নয়ন করার লক্ষ্য রেখে আজকে এই বাজেট প্রণীত হয়েছে। যারা বাজেটের অহেতুক সমালোচনা করেন, তাদের সমালোচনা করার অভ্যাসবশত তারা কেবলমাত্র সমালোচনা করেন, কোনো ভালো জিনিস তারা দেখতে চান না। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, এদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। এরা সব এক এবং অভিন্ন। আমরা যতই উন্নয়নের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এরা কিন্তু আজকে ষড়যন্ত্র করছে আমাদেরকে উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে। শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না দেশের লবণ চাষিরা। গেল কয়েক বছর ন্যায্য মূল্য না পেয়ে মাঠের অবিকৃত লাখ লাখ মেট্রিক টন লবণ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। কিন্তু এবারের বাজেটে শিল্প লবণের ওপর কর বাড়ানোর খসড়া প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেলে দেশীয় লবণ শিল্প ঘুরে দাঁড়াবে বলে আশা চাষিদের। আর লবণ চাষিদের স্বার্থ রক্ষায় প্রস্তাবিত বাজেটে সরকারের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছে চেম্বার্স অব কমার্স। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উপকূলবর্তী লবণ মাঠ, কেউ লবণ উৎপাদনের জন্য মাঠ তৈরির কাজ করছেন, আবার কেউ জমিতে সাগরের লবণাক্ত পানি জমিয়ে তাতে সূর্যের তাপ দিচ্ছেন, আর ওই তাপে পানি শুকিয়ে তৈরি হচ্ছে লবণ। এত কষ্ট করে লবণ উৎপাদনের পরও চরম দুশ্চিন্তায় রয়েছেন কক্সবাজারের হাজার হাজার লবণ চাষি। লবণ চাষিদের দাবি, গেল বছরও মেলেনি লবণের ন্যায্য মূল্য, আর চলতি মৌসুমেও একই অবস্থা। এজন্য বিদেশ থেকে লবণ আমদানিকে দায়ী করছেন তারা। লবণের মাঠের উৎপাদন খরচ হল কেজি প্রতি 10 টাকা, আমরা পাইতেছি কেজি 2.5 টাকা। গত বছর যে লবণ ছিল এখন আমরা বিক্রি করতে পারি নাই। এবার যদি লবণের সিজন থাকে তাহলে আমরা আমাদের জমিন বর্গা শাসা যারা আছে তাদেরকে আমরা আগামী বছর লবণের চাষ করার জন্য মাঠ দিতে পারব। অপ্রয়োজনীয় ইন্ডাস্ট্রিয়াল লবণ আমদানি বন্ধ করে দেশীয় লবণ শিল্পকে বাঁচানোর উদ্যোগ নেয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, অসাধু ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর ইন্ডাস্ট্রিয়াল লবণ বাজারজাত করে মানুষের স্বাস্থ্যহানির পাশাপাশি দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করছে। ইন্ডাস্ট্রিয়াল লবণের নামে বিদেশ থেকে, চায়না থেকে লবণ আমদানি করে সেগুলো ইন্ডাস্ট্রির ব্যবহারের পাশাপাশি ভোজ্য লবণ হিসাবে ব্যবহার করে মার্কেট বাজারজাত করার কারণে আমাদের দেশীয় লবণগুলো অবিকৃত অবস্থায় রয়ে গেছে। এই অবস্থায় যদি থাকে দেশের লবণ শিল্প অনিশ্চয়তার দিকে চলে যাবে। কক্সবাজারের 80% লবণ চাষি না খেয়ে মরবে। চলতি মৌসুমে দেশে লবণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 22 লাখ মেট্রিক টনের বেশি, আর গেল বছরের প্রায় 3.5 লাখ মেট্রিক টন লবণ অবিকৃত রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাজেটে আমদানি করা ক্যাপসিকামের ওপর শুল্ক আরোপের প্রস্তাবনার একদিন পরই দাম বেড়েছে কেজিতে 100 টাকা, গাজরে বেড়েছে 10 টাকা। কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে গেছে অন্যান্য সবজির দামও। চড়া মাছ বাজারে সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ হয়েছে ইলিশের দাম। তবে ক্রেতার জন্য স্বস্তি রয়েছে মাংসের বাজারে। এবারের বাজেটে গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। দেশের চাষিদের সুবিধা দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও বাজেট পাশের আগে থেকেই বাড়তি দামে এসব পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। গাজরে আমরা কি 10 টাকা বাড়ছে, কেসে ভাগ আমরা 400 টাকা করে, এর বেশি আমরা 350 টাকা করে। সবুজটা আগে বেশি আমরা 120 টাকা, 150 টাকা করে, এখন বেশি আমরা 220 টাকা, 250 টাকা করে। অন্য মালের দাম 10 টাকা, 1 কেজিতে 10 টাকা 15 টাকা বাড়ছে। সরকার কইছে এগুলোতে দাম বাড়বো,
এই জন্যই ক্যাপসিকাম, গাজর। কোনো জিনিস যদি সরকার দাম বাড়ানোর কথা বলে অটোমেটিক্যালি বাস্তবায়ন করার আগে দাম বেড়ে যায়। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। সপ্তাহ ব্যবধানে 1 কেজি ওজনের এই রূপালী মাছের দাম হালিতে বেড়েছে 4000 টাকার বেশি। ঊর্ধ্বমুখী দামে অন্য মাছ কিনতেও হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। ভালো মাছ হলে একটু 50 টাকা বাড়তে কিনা, নর্মাল মাছ হলে দাম একটু কম হয়। আর যদি 1 কেজি 200 গ্রাম, এটা মনে হয় কেজি হিসেবে বিক্রি হয় 1800 টাকা কেজি, 2000 টাকা কেজি। নতুন মাছ আনো করতে ভালো মাছ আর করতে আগে তো 2 গুণ একটু বেশি দাম হয়েছে। কেনাকাটাতে আমাদের কষ্ট হবে, এক তো কোভিডের সময় উপার্জন নাই। বাজারে দেশি মুরগির দর স্থিতিশীল থাকলেও কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। সোনালী দাম কেজিতে 10 টাকা 15 টাকা কমছে, এখন 220 টাকা। ব্রয়লার হলে 130 টাকা কেজি, 130-35 টাকা কেজি। চাহিদা কম থাকায় কেজিতে 50 টাকা কমে খাসির মাংস বিক্রি হচ্ছে 850 টাকায়। তবে গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়া সুগার মিলের 53 টন চিনির হদিস নেই। এই ঘটনায় গোডাউন কিপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। থানায় জিডি করেছেন মিল কর্তৃপক্ষ। চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত বৃহস্পতিবার মিলে চিনির মজুদ মেলাতে গেলে 53 টন চিনি কম পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় 32 লাখ টাকা। এই ঘটনায় গুদামের স্টোর কিপার ফরিদুল হককে বরখাস্ত করা হয়েছে এবং 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি এবং একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং আমার সদর দপ্তরে জানিয়েছি। এটা পরবর্তী তদন্ত কমিটি আমার সদর দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে আমার গোডাউন কিভাবে আমরা তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছি। যমুনা ব্রহ্মপুত্রের 2 পারে লঞ্চ ঘাট নির্মাণের প্রায় কাজ শেষ। 17 বছর পর আবারও ফেরি পারাপার হবে এমন আশায় বুক বেঁধেছেন 2 পারের মানুষ। ঘাট নির্মাণ হলেও লঞ্চ ফেরি চলাচলে বাধা যমুনা ব্রহ্মপুত্র নদের নাব্য সংকট। তবে আসন্ন বর্ষায় ফেরি পারাপারের আশাবাদ বিআইডব্লিউটি-এর। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধার বালাসীঘাট ও জামালপুরের বাহাদুরাবাদে প্রায় শেষ লঞ্চ ঘাট নির্মাণের কাজ। টিকিট কাউন্টার, অফিস কক্ষ, মসজিদ, যাত্রী ছাউনি সহ নির্মাণ হয়েছে প্রয়োজনীয় স্থাপনা। স্থানীয়রা বলছেন, 17 বছর পর আবারও ব্রহ্মপুত্রের বুকে লঞ্চ ও ফেরি সার্ভিস চালু হলে ব্যবসা বাণিজ্যের প্রসারের সাথে বদলে যাবে পিছিয়ে পড়া এ জনপদের অর্থনীতি। একটা আধুনিক খুব ডিজিটাল মডেল একটা মসজিদ করা হয়েছে, খুব সুন্দর। উন্নতি, এলাকার উন্নতি হবে, এখান থেকে মানুষ সহজে যাতায়াত করতে পারবে। উত্তরবঙ্গের কয়েকটা জেলার সহযোগিতা হবে যাতায়াতের, অনেক আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা দেওয়ানগঞ্জে পৌঁছতে পারবো। 2004 সালে নাব্য সংকটের কারণে এই রুটে বন্ধ হয় ব্রিটিশ আমলে চালু হওয়া ফেরি সার্ভিস। ঘাট নির্মাণ হলেও নাব্য সংকটের সমাধান না হওয়ায় ব্রহ্মপুত্রের বুকে ফেরি ও লঞ্চ চলাচল নিয়ে সংশয় কাটছে না। খননের কথা আমরা শুনি, কিন্তু লঞ্চ তো দূরের কথা, ফেরি তো দূরের কথা, নৌকা চলাচলেও সেখানে নৌকা আটকে যায়। গাইবান্ধার এই বালাসী ঘাট থেকে বাহাদুরাবাদ নৌ ফেরি চলাচল এবং রেল চলাচল, নৌ চলাচল সব আবার পুনরুদ্যমে চালু করার জন্য জনস্বার্থে আমরা দাবি করছি। 1938 সালে বাহাদুরাবাদ তিস্তামুখ রুটে চালু হয় রেলওয়ে ফেরি। 1990 সালের পর নাব্য সংকটের কারণে তিস্তামুখ ঘাট স্থানান্তর হয় বালাসী ঘাটে। এরপর 2004 সালে একই কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেরি সার্ভিস। তবে আসন্ন বর্ষায় এ সার্ভিস চালুর আশ্বাস বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের। আমরা ড্রেজিং করেছি যে অংশে, আরেক জায়গায় চর পড়ে গেছে পরের বছর। আশা করি এই প্রজেক্টটা শেষ হওয়ার কথা এই জুন মাসে। এই জন্য বর্ষায় যখন পানি বাড়বে আমরা ইনশাল্লাহ ফেরি চালু করব। 145 কোটি টাকা ব্যয়ে 16 একর জায়গা জুড়ে বালাসীঘাট ও বাহাদুরাবাদে গড়ে ওঠা লঞ্চ ঘাটে থাকছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। দলীয় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দ্রুত সুস্থ হয়ে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দেবেন বেগম জিয়া। বর্তমান সরকার, এখানে আলোচনা হয়েছে, এরা জনগণের দ্বারা নির্বাচিত নয়,
জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, জনগণের প্রতি এদের কোনো দায়িত্ববোধ নেই। হতাশ হবেন না, আমাদের অনেকেই হতাশ, আমরা অনেক নেতারা অনেক সময় হতাশার কথা বলি। হতাশার কথা বললে বাঁচার কোনো পথ থাকবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা বিশ্বাস করি উনি অতি দ্রুত তিনি সুস্থ হবেন এবং তিনিও আমাদের সেই সংগ্রামে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। বিএনপির মতো সমালোচনা না করে সরকার সবাইকে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার সকালে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রতিদিন রাজনৈতিক মতামতের কথা বলতে চাই না। বিএনপি প্রতিদিন সমালোচনা করলেও প্রতিদিন আমি তাদের সমালোচনার জবাব দিতে চাই। আমি সমস্ত রাজনৈতিক দলের প্রতি বিনীত আহ্বান জানাবো, আসলে আমরা সবাই মিলে মানুষ যেন পরিবেশ প্রকৃতি সংরক্ষণ করে, যারা পরিবেশ ধ্বংস করে, প্রকৃতির বিরুদ্ধে কাজ করে, প্রকৃতিকে ধ্বংস করে, তাদের বিরুদ্ধে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে রুখে যাই। ফরিদপুরে হঠাৎ করে পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে। একদিনে নদীগর্ভে বিলীন হয়েছে ৩০০ মিটার এলাকা। হুমকির মুখে রয়েছে দুটি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সেতু ও শহর রক্ষা বাঁধ। যে কোনো সময় ধসে পড়তে পারে বসতভিটা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজার সহ বহু স্থাপনা। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলামের রিপোর্ট। বৃহস্পতিবার ভোর থেকে হঠাৎ করে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর ও নর্থ চ্যানেল ইউনিয়নে ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে ভাঙনের ভয়াবহতায় বিলীন হয়ে যায় প্রায় ৩০০ মিটার এলাকা। এ সময় ভাঙনের কবলে ফসলি জমিও পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। হঠাৎ করে ভাঙন দেখা দেয়ায় আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের মানুষের মধ্যে। আমরা এই ৬-৭ বাড়ি ভেঙে নদীর কাছে এসে ফিরে বাড়ি করছে, এখন যদি আমরা বাড়ি ঘর ভেঙে এই জায়গাটা চলে যাই, আমাকে দাঁড়ানোর কোনো জায়গা নাই। কোন দামও কোনে কি করুম, সরকার এইটা আমাদের নিতেছে না। টিসি মহোদয়, এক্সেন মহোদয়, তারা যেন তড়িৎ গতিতে এটার ব্যবস্থা নেয়। এদিকে ইউনিয়ন দুটির হাজারো মানুষের সম্পদ রক্ষায় ভাঙনের হাত থেকে বাঁচাতে সরকারি সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এইভাবে যদি নদী ভাঙে, যদি এই ব্রিজটাও ভেঙে যাবে, আমার এলাকা যদি শুধু আমার এলাকা থাকবে না, এই টাবা খোলা পর্যন্ত ধরে যাবে যদি এই জায়গা থেকে নদী যদি প্রতিরোধ না করে। মানুষের যান মাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বসত বাড়ি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং প্রশাসনের প্রতি জোর দৃষ্টি আকর্ষণ করছে। পদ্মা নদীর ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নদী ভাঙন রোধে দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা আশা করছি যে একদিকে বস্তা ফেলা আর একদিকে ডুবোচর খনন করে ক্যানেল বের করে দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই ভাঙন প্রতিরোধ করতে আমরা সক্ষম হব। জেলার পদ্মার পাড়ের লাখো মানুষের আশ্রয়স্থল রক্ষায় ভাঙন রোধে টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। সময় সংবাদ, ফরিদপুর। আবারও বাজারের খবর। মাদারীপুরে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের মাছের দাম। প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। রুই, কাতল, শিং, বোয়াল সহ অন্যান্য মাছের দামও বেড়েছে ১.৫ থেকে ২ গুণ। এতে ক্ষোভ জানান ক্রেতারা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। মাদারীপুর শহরের পুরান বাজার মাছের আড়ত। ভোর হলে যেখানে শত শত পাইকার ও আড়তদারের হাঁকে ডাকে সরব হওয়ার কথা, কিন্তু বর্তমানে সেখানে অনেকটাই শুনশান নীরবতা। কেনা বেচায় পড়েছে ভাটা। পুকুর, জলাশয় কিংবা ঘেরের মাছের সরবরাহ কম। কদিন ধরে আসছে না নদী ও সমুদ্রের মাছও, তাই বেড়েছে সব ধরনের মাছের দাম। এতে কমেছে পাইকারদের সংখ্যা। আগে একটু কম ছিল বাজার, এখন বর্তমান বাজার একটু বেশি আছে। নদীতে পানি কম হওয়ার কারণে মাছ কম। চিংড়ি মাছের দাম আজকে প্রায় ৮০০ টাকার উপরে গেছে। পাইকারি আড়তে মাছের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মাছ ভাইসা গেছে বন্যায়, নাগালের বাইরে চলে গেছে, মানুষ ক্রয় করতে পারে না। এদিকে আড়তদার সমিতির নেতারা বলছেন, একদিকে লকডাউনে পরিবহন সংকট, অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিভিন্ন জেলার ঘেরের মাছ ভেসে যাওয়ায় চাহিদা অনুযায়ী বাজারে মাছের সরবরাহ কমেছে। করোনার জন্য মনে করেন ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, দেশের পরিস্থিতি ভালো না, খুবই খারাপ। পুরান বাজার মৎস্য আড়তে প্রতি কেজি ইলিশ পাইকারি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১১০০ টাকা। রুই ও কাতল প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা। শিং মাছ প্রতি কেজি ৬৫০ থেকে ৮০০ টাকা। চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ১০০০ টাকার উপরে। সংবাদ, মাদারীপুর। ভোরের সময় আরও থাকছে
আফগানিস্তান ম্যাচের মতো পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে হারানো সম্ভব ভারতকেও, বিশ্বাস বাংলাদেশ কোচের। অ্যাটাকিং ফুটবল খেলার পরামর্শ টেকনিক্যাল ডিরেক্টরের। জার্মানির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাতে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। প্রবল স্রোতে ভেসে যায় জিনিসপত্র। তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। শুক্রবার হঠাৎ করেই যেন বিপর্যয় নেমে আসে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালেন অঙ্গরাজ্যে। এদিন সন্ধ্যায় বজ্রসহ ভারী বৃষ্টিতে ডুবে যায় পুরো অঙ্গরাজ্য। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে তলিয়ে যায় অসংখ্য ঘরবাড়ি, সড়ক, সাবওয়ে সহ বেশ কিছু স্থাপনা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়েছে অঙ্গরাজ্যটির হেনেফ অঞ্চলের অধিবাসীদের, যেখানে পানি বন্দী হয়ে আছেন অনেকেই। আমার কাছে এটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। কখনো ভাবিনি দরজার সামনে এভাবে ডুবে যাবে। পরিস্থিতি খুবই ভয়াবহ। জার্মানির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে এই অঙ্গরাজ্যটিতেই বসবাস করছেন অন্তত 5,000 প্রবাসী বাংলাদেশি। সবাই নিরাপদে আছেন বলেও নিশ্চিত করেছেন প্রবাসীরা। এলাকায় নিরাপত্তায় কাজ করছে অন্তত 500 দমকল কর্মী। জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালেন অঙ্গরাজ্যে বজ্রসহ ভারী বৃষ্টিপাত আপাতত থেমে গেলেও প্রতিবেশী অঙ্গরাজ্য প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত হ্যাসেন এবং রাইনল্যান্ড-ফালসে নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলছে জার্মানির আবহাওয়া অধিদপ্তর। তাই এই অঞ্চলের সকল নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে জার্মান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সে করোনা নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে জীবনযাত্রা। এই অবস্থায় আগামী 20 ও 27 জুন 2 দফায় দেশটিতে আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছর করোনার কারণে তারিখ পরিবর্তন হলেও এবার নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও অংশ নিচ্ছেন। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে, আর জীবনযাত্রাও প্রায় স্বাভাবিক হয়ে আসছে ধীরে ধীরে। খুলে দেওয়া হয়েছে দেশটির বার, রেস্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। এই অবস্থায় আগামী 20 ও 27 জুন 2 দফায় দেশটির আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এখন নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণা চলছে। বিভিন্ন দলের প্রার্থীরা অংশগ্রহণ করছেন নির্বাচনী প্রচারণায়। আঞ্চলিক এই নির্বাচনে অংশগ্রহণ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। ফ্রান্সের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অনেকটা সার্থক হিসেবে গভর্নমেন্ট, এবং সেই অনুযায়ী এই দেশের প্রায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে, এবং বিশেষ করে যারা রেস্টুরেন্ট ব্যবসা করে থাকেন আমাদের কমিউনিটির লোকজন, আমরা অত্যন্ত খুশি। গত 19 তারিখ থেকে আমরা যাদের তেরাস ছিল সামনে সেটা খুলছি, এবং আগামী 9 তারিখ থেকে পুরোদমে আমরা কাজ করব, এবং যে নির্দিষ্ট যে গতি বা বিধিনিষেধ ছিল যেটা 9টা পর্যন্ত, সেটা 11টা রাত্র 11টা পর্যন্ত সেটাকে বর্ধিত করা হয়েছে। মানুষজন স্বাভাবিকভাবে করোনাকে সুন্দরভাবে মোকাবেলা করে ঘর থেকে বেরিয়ে আসছে। আশা করছি আগামী 20 তারিখ এবং 27 তারিখ 2 দফা ফ্রান্সের আঞ্চলিক নির্বাচন হতে যাচ্ছে। আমি বাংলাদেশি একজন, যে কিনা প্রথম প্রার্থী হিসাবে এই 2টা নির্বাচনে প্রার্থী হিসাবে আছি এবং নির্বাচন করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আশা করছি এবার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। করোনার পাশাপাশি ফ্রান্সের জীবনযাত্রাও এখন অনেকটাই স্বাভাবিক, আর এর মধ্যেই জোর প্রচারণা চলছে আঞ্চলিক নির্বাচনের। তবে সবার প্রত্যাশা আগামী দিনে করোনা পরিস্থিতির আরও উন্নতির সাথে সাথে এখানকার জীবনযাত্রাও আরও স্বাভাবিক হবে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইতালির অর্থনীতি। দেশটিতে এবার কৃষিতে বাম্পার ফলন হয়েছে, সেই সঙ্গে শিল্প কারখানায় বেড়েছে উৎপাদন। সংশ্লিষ্টরা বলছেন এবার পর্যটন শিল্প ঘুরে দাঁড়ালে কাটবে সব ধরনের অর্থনৈতিক সমস্যা। দেশটির এমন অর্থনৈতিক বিকাশে লাভবান হবেন ইতালি প্রবাসী বাংলাদেশিরাও। ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। করোনার থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছিল ইতালি, তবে এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশটি। ইতালির জাতীয় পরিসংখ্যান অফিস বা স্তাতের প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে 2021 সালের প্রথম 3 মাসের তুলনায় পরের 2 মাসে মোট দেশীয় পণ্য উৎপাদন জিডিপি
আগের তুলনায় বেড়েছে। 2021 সালের 5 মাসে কৃষি ও শিল্পে জিডিপি বেড়েছে 3.9 ও 1.8%। একে দেশটির অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক দিক বলে মনে করছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। এছাড়াও কৃষিতে বাম্পার ফলন এবং কারখানায় উৎপাদন বৃদ্ধি দেশের অর্থনীতিতে সুবাতাস নিয়ে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় ইতালীয় সরকারের লক্ষ্য পর্যটন শিল্পকে গতিশীল করা। ইতালির দক্ষিণাঞ্চলীয় কৃষি খামার এবং দেশের জাহাজ নির্মাণ শিল্পে হাজার হাজার বাংলাদেশি কর্মী কাজ করেন। এসব ক্ষেত্রে অর্থনীতি গতি ফিরে আসায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। টুরিস্ট পয়েন্ট সব দেশের থেকে আসতে পারে, তাহলে আশা করি ইনশাল্লাহ ইতালির অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। এই জাহাজ শিল্পের যে কাজের যে চাহিদা আগের তুলনায় অনেকটা বেড়েছে, নতুন নতুন জাহাজের অর্ডার আসছে এবং বর্তমান ইতালির যে অর্থনীতির যে চাকা শাখা আগের তুলনায় অনেকটা সচল হচ্ছে এবং এই লোকজনের চাহিদা বাড়তেছে কাজের, এবং পাশাপাশি আমাদের বাংলাদেশে বাইরে যারা বেকার ছিল তাদের বর্তমানে অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে। করোনা পরিস্থিতি থেকে এটা এখন বের হয়ে এসে মোটামুটি ইতালিতে কৃষি ফলন বাম্পার পজিশনে আছে, খুব ভালো হয়েছে। শুধুমাত্র রেস্টুরেন্ট খাতে এবং পর্যটক খাতে একটু কিছুটা পিছিয়ে আছে, সেটা আশা করি ইনশাল্লাহ এই মাসে বৃদ্ধি পাবে। করোনার নেতিবাচক প্রভাবে 2020 সালে ইতালির জিডিপি কমেছে 8.9%, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নাজুক। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে এবং আলোচিত নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে অভিষেকের জায়গায় যুব কংগ্রেসের নতুন সভাপতি করা হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষকে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। দেখুন, তৃণমূলের নানা প্রতিকূলতা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মোদি অমিত শাহর চোখে চোখ রেখে নির্বাচনী প্রচারে সমানে সমান ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের প্রবল সমালোচনা সামলে শতাধিক প্রচারে অংশ নেন অভিষেক। তৃণমূল কংগ্রেস যার ফলও পেয়েছে হাতে নাতে। বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে এখন পৌরসভা নির্বাচন আসন্ন, আর এর ঠিক পরই লোকসভা নির্বাচন। এজন্য এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ শুরু করেছে তৃণমূল। এর অংশ হিসেবে দলে ব্যাপক রদবদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাধারণ সম্পাদক করা হয়েছে নিজের ভাইয়ের ছেলে এবং আলোচিত নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর যুব তৃণমূলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রূপলী পর্দার পরিচিত তারকা সায়নী ঘোষ। অভিষেককে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি করা হয়েছে। এইবারে অভিষেকের পরে তো দলটাই অভিষেকের হয়ে, আমরা তো বারবার বলি যে বাংলার নতিজা না বিজেপির নতিজা না বাংলার ভাতিজা। শনিবার দুপুর 1টা থেকে শুরু হওয়া তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের বৈঠকে রদবদল আনা হয় আরও কিছু গুরুত্বপূর্ণ পদে। এ সময় সাধারণ মানুষের প্রতি আরও বেশি দায়িত্বশীল হতেও নেতাকর্মীদের নির্দেশ দেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। আবারও দেশের কিছু খবর। নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে মাছের সরবরাহ, তবে দূরের ব্যবসায়ীরা না আসায় প্রকারভেদে কেজি প্রতি 20 থেকে 25 টাকা কমে বিক্রি হচ্ছে মাছ। বিস্তারিত জানাতে সান্তাহার বাইপাস আড়তে আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, লক্ষ্য করা যাচ্ছিল, তবে ঈদের আগে কিন্তু কিছুটা সরবরাহ ঘাটতি ছিল। তবে এখন স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ যত বাড়ছে তত কিন্তু দরের জায়গাটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। স্থানীয় মাছ চাষিরা বলছেন গেল প্রায় 10 দিনের ব্যবধানে কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত মাছের যে দর এটা কিন্তু নেমে যায়, এবং স্থানীয় মাছ চাষিদের অভিযোগ আসলে দফায় দফায় মাছের দর নামছে, কিন্তু সেই তুলনায় মাছের যে খাদ্য রয়েছে এই খাদ্যের দরটা কিন্তু তারা আসলে তেমন কম পাচ্ছে না। এর ফলে মাছ চাষের যে লক্ষ্যমাত্রা, মাছ যে মুনাফার জন্য আসলে চাষ করছেন তারা কিন্তু আসলে পূরণ করতে পারছে না। জেলা মৎস্য অফিস বলছে যে এই জেলায় কিন্তু উদ্বৃত্ত মাছ হচ্ছে প্রায় 78,000 মেট্রিক টন বার্ষিক মাছ উৎপাদন করে থাকেন, এবং মাছের এই উৎপাদন কিন্তু প্রায় 20,000 মেট্রিক টন বার্ষিক উদ্বৃত্ত হচ্ছে। প্রতি বছরই মাছের পরিধি বাড়ছে, মাছ চাষের যে এরিয়া সেটাও বাড়ছে, কিন্তু সেই তুলনায় বাজার সৃষ্টি না হওয়ার কারণে কিন্তু মাছের দরের জায়গাটা বরাবরই মাছ চাষিরা বেশ লোকসানের শিকার হচ্ছেন বলছেন মাছ চাষি। অন্যদিকে কিন্তু লকডাউন সব বিদেশে মাছ রপ্তানি হয়ে থাকে,
এই রপ্তানি প্রক্রিয়াতে কিন্তু কিছুটা এই বাধা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু দরের জায়গাটা আরেক দফায় কিন্তু এখানে নেমে গিয়েছে। গেল সপ্তাহে মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছিল প্রতি কেজি 1 কেজি পরিমাণের রুইয়ের মাছ বিক্রি হচ্ছিল কিন্তু 130 বা 20 টাকা। আজকের বাজারে কিন্তু সেটা আরো এক দফা নেমে 110 টাকা বা 20 টাকাতে নেমে এসেছে। এবং দেশীয় শিং মাগুর যেগুলো, এই মাছগুলোর কিন্তু বেশ সরবরাহ এখানে লক্ষ্য করছিলাম। তবে সরবরাহ যত বাড়ছে, প্রতি কেজি শিং মাগুর গেল 10 দিন আগে বিক্রি করেছিলেন মাছ চাষিরা বলতে প্রায় 300 টাকার উপরে। আজকের বাজারে কিন্তু সেটি 250 টাকা বা 220 টাকা দরে সর্বোচ্চ এখানে কেনা বেচা চলছে। এরকম প্রতিটা মাছের দরের জায়গাটাই কিন্তু বেশ কমে যাওয়ার কারণে মাছ চাষিরা বলছেন যে তারা বিভিন্ন সংস্থা থেকে ঋণ বা সহযোগিতা নিয়ে তারা কিন্তু মাছগুলো চাষ করে থাকেন। তবে এবছর মাছের যে বাজার, এটা কিন্তু প্রথম থেকেই কিছুটা নেমে যাচ্ছিল এবং নেমে যাওয়ার কারণে কিন্তু মাছ চাষিদের যেটা অভিযোগ, খাদ্যের দর প্রতি 1 বস্তা তাদের কিনতে হচ্ছে প্রায় 800 টাকা থেকে এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। অন্যদিকে কিন্তু এই দেশীয় যেসব কাপ জাতীয় মাছ রয়েছে, সিলভার কাপ, পাঙ্গাস, এই জাতীয় মাছগুলোর দর কিন্তু আরো এক দফা নিচে নেমে গেছে। প্রতি কেজি এখানে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা সর্বোচ্চ দরে। তো মাছের যে পরিমাণ বাজার এখানে তারা আশা করে নিয়ে আসছেন, দূরের ব্যাপারই কিন্তু খুবই কম এখানে লক্ষ্য করছিলাম। স্থানীয় যারা মাছ চাষি রয়েছেন তারাই কিন্তু এখানে মাছগুলো কিনছেন এবং দরের জায়গাটা কিন্তু দূরের বাজার না থাকার কারণে কিন্তু এই আড়তগুলো থেকে কিন্তু মাছ সরবরাহের কিছুটা বাধা সৃষ্টি হচ্ছে। এবং মাছ চাষিরা যেটা বরাবরই বলে থাকেন যে তাদের যে পরিমাণ আশা নিয়ে এবছর মাছ চাষ করেছিলেন, সেই জায়গাতে কিন্তু তার কাঙ্ক্ষিত দর না পাওয়ার কারণে তারা কিন্তু আর্থিকভাবে কিছুটা লোকসানের শিকার হচ্ছেন। তবে আরেকটি বিষয় হলো, মাছের দর নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু সাধারণ ক্রেতাদের ভিতরে আমরা বেশ উদ্দীপনা বা বেশ উৎসাহ লক্ষ্য করছিলাম। বিগত মৌসুমগুলোর চেয়ে এবছর কিন্তু বেশ সস্তা দামে মাছ কিনতে পারছেন অনেকে এবং এই সস্তা দামের কিন্তু মাছের জন্য ভোর থেকেই দূর দূরান্ত থেকে কিন্তু আমরা এখানে লক্ষ্য করছিলাম ব্যাপারীর সাথে কিন্তু সাধারণ ক্রেতা যারা তারা কিন্তু এখানে আসছেন এবং মাছ তারা কিনে নিয়ে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে আরেকটি বিষয় হলো, এই জেলায় কিন্তু প্রায় 8টি নদী সহ প্রায় 250 ছোট বড় 2500 ছোট বড় পুকুর জলাশয় রয়েছে। এই পুকুর জলাশয়গুলোতে কিন্তু প্রতিনিয়ত মাছের যে চাষের পরিধি তা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং মাছের যে উৎপাদন ব্যবস্থা নওগাঁ জেলার আশপাশের 11টি উপজেলা সহ বগুড়ার আদমদিঘি এবং আশপাশের এই আত্রাই রানীনগরের বিল জলাশয়গুলো থেকে কিন্তু মাছের সরবরাহ এখানে অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মৌসুমটাতে কিন্তু গেল কদিন আগে বেশ বৃষ্টি এবং ব্যাপক প্রবল বর্ষণ হয়েছিল। বর্ষণের কারণে কিন্তু পুকুর জলাশয়ের মাছ কিছুটা কম আসছে। অন্যদিকে নদী বা স্থানীয় উন্মুক্ত জলাশয় থেকে কিন্তু মাছের যে পরিমাণ তা কিন্তু বেশ এখানে লক্ষ্য করা যাচ্ছে। তবে মাছ চাষিদের যেটা বরাবরই কথা তারা বলছেন যে দূরের ব্যাপারীর জায়গাটা কিন্তু অনেকটা কম থাকার কারণে তাদের যে প্রত্যাশা নিয়ে বাজারগুলোতে মাছ তুলছেন, সেই প্রত্যাশা কিন্তু তারা পূরণ করতে পারছেন না এবং মাছের যে বাজারটা ন্যূনতম বাজার না থাকার কারণে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। এই কথা কিন্তু মাছ চাষিদের মুখ থেকে আসছে। তবে গেল 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু এই বাজারগুলোতে আমরা যেটা লক্ষ্য করছিলাম, প্রতি কেজিতে 10 থেকে 15 বা প্রকার ভেদে বড় মাছের দরটা কিন্তু বেশ কমেছে। বড় মাছ বিশেষ করে 2.5 কেজি 3 কেজি পরিমাণে রুই, কাতল, মৃগেল এই জাতীয় মাছগুলো কিন্তু গেল 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে যে দরে বিক্রি হয়েছিল তার থেকে প্রায় 20 থেকে 30 বা প্রকার ভেদে 40 টাকা পর্যন্ত কমে কেনা বেচা চলছে। তবে মাছের দর এরকম দফায় দফায় নেমে যাওয়ার কারণে কিন্তু সাধারণ ক্রেতারা বেশ খুশি হলেও মাছ চাষি যারা রয়েছেন তারা বেশ আক্ষেপ করছেন, তারা বেশ লোকসানের কথা বলছেন। তবে তারা বলছেন যে টেকসই বাজার ব্যবস্থার মাধ্যমে তাদের উৎপাদিত মূলধন যেন ফিরে আসে, এমন স্বপ্ন বা এমন প্রত্যাশা তাদের মুখ থেকে আমরা পাচ্ছি না। তো নওগাঁ সান্তার বাইপাস আড়ত থেকে মাছের সর্বশেষ কেনা বেচার খবর ছিল এই। নওগাঁর সান্তাহার বাইপাস আড়ত থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি। সাধারণ ব্যাংকিং এর পাশাপাশি দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা। বাসায় বা কর্মস্থলে বসেই এ সেবা নিচ্ছেন লক্ষাধিক গ্রাহক। ব্যাংকাররা মনে করছেন ব্যাংকিং সেবা সহজ করাই এর মূল লক্ষ্য। তবে লেনদেনের সাধারণ প্রযুক্তি ব্যবহার না করে ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ব্যবহারের পরামর্শ প্রযুক্তিবিদদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
হোয়াটসঅ্যাপ বর্তমান সময়ে এক জনপ্রিয় অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে বার্তা পাঠানো থেকে শুরু করে ছবি, অডিও, ভিডিও ছাড়াও ভয়েস কল ও ভিডিও কলের মাধ্যমে ব্যক্তিগত বা অফিসিয়াল অনেক ধরনের সেবা আদান প্রদান হচ্ছে। এখন ডিজিটালাইজেশনের এই আসরে এবার যুক্ত হয়েছে ব্যাংকিং সেবা। অ্যাপটি ব্যবহার করে সেবা দিচ্ছে দেশের একটি সরকারি সহ 4টি ব্যাংক। ব্যাংকে না গিয়েও অ্যাকাউন্টে টাকা লেনদেন, বিভিন্ন পরিষেবা বিল প্রদান থেকে শুরু করে নিজস্ব অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য জানতে পারছেন দেশি বিদেশি গ্রাহকরা। এই অ্যাপসের মাধ্যমে আমাদের ব্যাংকের যারা গ্রাহক তারা তাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা জানতে পারে, তারা 5টা মিনিমাম ট্রানজ্যাকশন জানতে পারে। এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের ফান্ড ট্রান্সফার করা অথবা অন্য ব্যাংকের ব্যালেন্স নিজের আমাদের ব্যাংকে নিয়ে আসা, এই সুবিধাগুলো যেগুলো ব্রাঞ্চে এসে গ্রাহকরা আগে নিত, এখন বাসায় বসে হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে এই সুবিধাগুলো নিতে পারছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবা নিতে হলে সাধারণ নিয়মের মতোই নিজ মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে সংশ্লিষ্ট ব্যাংকের নির্দিষ্ট লিঙ্ক ডাউনলোড করে পাওয়া যাবে সেবা। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকায় ব্যাংকের নিজস্ব অ্যাপ ব্যবহার করাই নিরাপদ। বিভিন্ন দেশের রাষ্ট্রীয় বাস্তবতায়, সামাজিক বাস্তবতায় এবং আজকের যে এই সাইবার সিকিউরিটি যে থ্রেটগুলো, সেই পার্সপেক্টিভে আমি মনে করি যে দীর্ঘমেয়াদী যদি এই সার্ভিসগুলো আমরা অনলাইন সেবাগুলো চালাতে চাই, তাহলে ব্যাংকগুলোর উচিত নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিরাপদ নিশ্চিত করতে পারবেন এবং গ্রাহকদেরকে সঠিক সেবা দিতে পারবেন। বিশ্বের অনেক দেশে এখন রয়েছে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা। দেশের কার্যক্রম শুরুর পর থেকে 1 বছরে 4টি ব্যাংকে এ পর্যন্ত সেবা নিচ্ছেন 1 লাখেরও বেশি গ্রাহক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের খবর। বর্ষার আগেই পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ভাঙন কবলিত শম্ভু হালদার কান্দি এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই যে বর্ষার যে আগমনী একটা বার্তা চলছে, নদীর পানি বাড়তে শুরু করেছে, এই যে এই পরিস্থিতিতে কিন্তু এই নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন কবলিত এলাকাটাতে কিন্তু মানুষের আতঙ্ক বিরাজ করছে এবং সেটি কিন্তু এই মুন্সিগঞ্জের 3টি উপজেলা নয় 4টি উপজেলা জুড়ে এই ভাঙন অব্যাহত রয়েছে এবং যেটি গজারিয়া উপজেলার কালীপুরা এলাকায় 10টি বাড়ি বিলীন হয়ে গেছে এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলা বাজার এলাকায় কিন্তু আরো 10-12টি গ্রাম 10-12টি বাড়িতে ভাঙনের মুখে পড়েছে এবং এই লৌহজং উপজেলা, টঙ্গিবাড়ি উপজেলা বিস্তীর্ণ এলাকা কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে কিন্তু ভাঙন কবলিত এলাকার মানুষগুলোকে বাড়িঘর সরিয়ে নেওয়া থেকে শুরু করে এবং তারা নিরাপদ আশ্রয়ের চেষ্টা চালাচ্ছে এবং বর্ষার আগেই যে পদ্মার রুদ্রমূর্তি, এই পরিস্থিতিতে কিন্তু তারা মূল বর্ষায় কি অবস্থা হবে সেটি নিয়ে তারা কিন্তু অনেক বেশি চিন্তিত এবং এই গ্রামগুলোর মানুষ বলছেন যে ভাঙন কবলিত এলাকার যে ভাঙন রোধে বছরের পর বছর ধরে তাদেরকে বলা হচ্ছে যে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে এবং এই ভাঙনের রোধে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা হবে, কিন্তু সেটি হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে লৌহজং থেকে একেবারে টঙ্গিবাড়ি দিঘিরপাড় পর্যন্ত তারা একটি প্রকল্প একদিকে জমা দিয়েছেন, যেটি প্রক্রিয়াধীন রয়েছে, সেটি পাশ হলে কিন্তু তারা এই বাঁধ তৈরির ব্যবস্থা করতে পারবেন। তবে এখন জরুরি পরিস্থিতিতে কিন্তু কিছু কিছু এলাকায় তারা বস্তা ফেলার কথা বলছেন, কিন্তু এই অনেক এলাকায় কিন্তু সেটি করা হচ্ছে না এবং এই কারণে কিন্তু নদী তীরবর্তী মানুষের ক্ষোভ বেড়েছে। এখানকার মসজিদ, এখানকার স্কুল, রাস্তাঘাট, বিস্তীর্ণ ফসলি জমি, সেগুলি কিন্তু পদ্মা গিলে খাচ্ছে। আর এই যে গজারিয়া উপজেলায় যেটি মেঘনা নদী রয়েছে, সেই মেঘনা নদীর তীরের ভাঙন কিন্তু আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। সেই কালীপুরা গ্রামের যে 10টি বাড়ি বিলীন হয়ে গেছে, সেই মানুষগুলো কিন্তু এখন খোলা আকাশের নিচে এবং তারা নতুন আশ্রয়ের চেষ্টা চালাচ্ছে। এই দীর্ঘদিন ধরে যে নদী ভাঙন কবলিত এই এলাকা, এই লৌহজং যে 40টির বেশি গ্রাম বিলীন হয়ে গিয়েছিল, এরপরে কিন্তু আবার এই গেল বর্ষায় তাদের 10টি গ্রাম বিলীন হয়েছে। এরপর এবার আবার এই ভাঙনের তাণ্ডব শুরু হয়েছে এবং এই ভাঙনের তাণ্ডবে কিন্তু তাদের এখন বাড়িঘর নিয়ে একটা বিপাক পরিস্থিতি চলছে এবং এই লৌহজং উপজেলাটিতে কিন্তু এখন এমন ভাবে নদী গ্রাস করেছে যে এখন জায়গা খুঁজে পাওয়া কষ্ট। এই জন্য অনেকে কিন্তু আবার অন্যান্য উপজেলায় তারা চলে যাচ্ছে এবং এখানকার কৃষি বিভাগ বলেছে যে তাদের এত ফসল মানে শস্য ভান্ডার হিসেবে পরিচিত ছিল যে এলাকাগুলো, সেই জমিগুলো পুরোপুরি বিলীন হয়ে গেছে এবং এই কারণে কিন্তু তাদের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে কিন্তু টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকা, যে এলাকাটি গেল বছর ভয়াবহ ভাঙন ছিল, সেই এলাকাটিতে আবার এই বর্ষার শুরুতেই কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং
মূলচর এলাকায় ভাঙন কিন্তু রুদ্রমূর্তি ধারণ করেছে এবং সেখানকার যে কিছু বালুর বস্তা ফেলা হয়েছিল সেগুলো সব কিন্তু বিলীন হয়ে এখন জনপদের দিকে পদ্মা ধেয়ে আসছে এবং পদ্মার বড় বড় ঢেউ আছড়ে পড়ছে এই নদী তীরে এবং এই ঢেউয়ের তোড়ে কিন্তু ফসলি জমি রাস্তাঘাট সব পদ্মায় তলিয়ে যাচ্ছে এবং তারা বলছিলেন যে এই দিঘির পাড় এলাকাতে যে ভাঙন রোধে যে তাদের প্রকল্প সেটি যদি যথাসময়ে বাস্তবায়ন করা যেত তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না এবং সে কারণে কিন্তু এলাকার লোকজন তারা বারবার বলছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন তাদের কাছে যাচ্ছেন এবং পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে তাদের ক্ষোভ যে পানি উন্নয়ন বোর্ড যথাযথ ব্যবস্থা না করবার কারণে তাদের এই পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল মুন্সিগঞ্জের ভাঙন কবলিত এলাকার সর্বশেষ। মুন্সিগঞ্জের ভাঙন কবলিত এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। কাতার ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব ও এএফসি এশিয়ান কাপে আফগানিস্তানের বিপক্ষে ড্র করলেও সোমবার ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতার ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব ও এএফসি এশিয়ান কাপে শক্তিশালী আফগানের বিপক্ষে ড্র করে সামর্থ্যের প্রমাণ দিয়েছে লাল সবুজের জার্সিধারী তপু জামালরা। আফগানদের বিপক্ষে ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতকে রুখে দিয়ে জয় ছিনিয়ে আনবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা কাতার প্রবাসী বাংলাদেশিদের। ভারতের সাথে আমরা ইনশাল্লাহ জিতব। ভারত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে উপরে হলেও বাংলাদেশ জিতার ব্যাপারে আমরা কাতার প্রবাসী আশাবাদী। বাংলাদেশ টিম কাতারে আসছে, আমরা খুবই আনন্দিত। আফগানিস্তানের সাথে ড্র করছে, আমরা আশা রাখছি আগামী ম্যাচ ইন্ডিয়ার সাথে জয়লাভ করবে। কাতারে করোনার বিধিনিষেধের কারণে বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক প্রবাসীরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ পাবেন বলে আশা প্রবাসীদের। কাতারে বিধিনিষেধ থাকাতে সবাই খেলা দেখতে পারতেছে না। যারা 2টি ভ্যাকসিন নিয়েছে তাদের জন্য অ্যালাউড আছে, যারা ভ্যাকসিন নেয় না এদের জন্য কোনো অ্যালাউড নাই। করোনার বিধিনিষেধের কারণে এই ম্যাচেও স্টেডিয়ামের ধারণ ক্ষমতার 30% দর্শক মাঠে বসে সরাসরি খেলা দেখার সুযোগ পাবেন। কেবলমাত্র করোনা ভ্যাকসিন 2 ডোজ দেওয়া আছে এমন ব্যক্তিরাই অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। সোমবার কাতারের স্থানীয় সময় বিকেল 5টায় দোহা আলসাদ জেসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, কাতার। ক্রিকেট প্রসঙ্গ। করোনাকালের বাস্তবতা, টানা খেলার ক্লান্তি আর ব্যস্ত শিডিউলকে মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ক্রিকেটাররা বিশ্রাম চাইলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে বিসিবি, নিশ্চিত করেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। এছাড়া ক্রিকেটাররা চাইলে পরিবারকে নিয়েও জিম্বাবুয়ে যাওয়ার সুযোগ রেখেছে বোর্ড। বদলে যাওয়া পৃথিবীতে এখন আর কোনো কিছুই নেই আগের মতো। বাস্তবতা মেনে মাঠে খেলা ফিরেছে ঠিকই, তবে বায়োবাবল নামক আবদ্ধ দুনিয়ায় রুদ্ধ ক্রিকেটারদের স্বাভাবিক জীবন। বিচ্ছিন্ন প্রিয় পরিবার থেকে বিচ্ছিন্ন স্বাভাবিক জীবনেও। ক্রিকেটারদের ব্যস্ত শিডিউলের শুরুটা গেল বছরের অক্টোবরে। এরপর গেল 8 মাসে 2টো ঘরোয়া টুর্নামেন্ট ও 4টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে টাইগাররা। সবই হয়েছে বায়োবাবলে। চলছে ঢাকা প্রিমিয়ার লিগ, এরপরই জিম্বাবুয়ের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ। এবছর টি20 বিশ্বকাপ ছাড়াও আছে আরও 4টি সিরিজ। করোনা পরিস্থিতির উন্নতি না হলে সবই হবে বায়োবাবলে। টানা ম্যাচের ক্লান্তি আর পরিবার থেকে এত দীর্ঘ সময় দূরে থাকায় ক্রিকেটাররা ভুগতে পারে অবসাদে, যার প্রভাব পড়তে পারে ম্যাচে। তাই তো আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কেউ ছুটি চাইলে বিষয়টি ইতিবাচক হিসেবেই নেবে বিসিবি। সব থেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে সেটা হচ্ছে এই যে বায়োবাবলের মধ্যে থাকা। আমাদের প্লেয়াররা লাস্ট কতদিন ধরে যারা একদম রেগুলার 3টা ফরম্যাট খেলছে তাদের কথা একবার একটু যদি চিন্তা করেন, আসলেই কঠিন। এরকম একটা চিন্তা অবশ্যই করা হচ্ছে যে একটু ঘুরায় ফিরায় যে কিছু সময় দেওয়া। তো এরকম যদি আসে তাহলে আমরা হয়তো বিবেচনা করে দেখা যেতে পারে। তবে বিকল্প একটা ভাবনাও আছে বোর্ডের। ক্রিকেটারদের চাঙা রাখতে জিম্বাবুয়ে সফরে অনুমতি দিচ্ছে পরিবারকে সঙ্গে নেয়ার। এভরিথিং ইজ ভেরি টাফ। কোভিডের জন্য আপনার কোয়ারেন্টাইনে রাখা হয় প্লেয়ারদেরকে। ওরা মনে করেন মানসিকভাবে আসলে একটু ডাউন হয়ে থাকে, যেহেতু ফ্যামিলির সাথে সময় কাটাতে পারেন আপনি। ইটস এ ডিফিকাল্ট সিচুয়েশন, ভেরি টাফ। মেন্টালি ফিট থাকা, ফিজিক্যালি ফিট থাকা, পারফর্ম ধরে রাখা,
সব কিছু আমরা বিবেচনা করছি। বোর্ড থেকে যখনই এসেছে, আমি যখনই ফ্যামিলি আপনার টিমের সাথে যেতে চাই, আমরা সেটা কিন্তু অ্যালাউ করি। সব ঠিক থাকলে চলতি মাসের শেষে জিম্বাবুয়ে যাবে টিম টাইগার্স। সফরে একটি টেস্ট, 3টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-20 ম্যাচ খেলার কথা বাংলাদেশের। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। আবাহনী মোহামেডান ছুটছে সমান্তরালে। দুই দলই আসরে তুলে নিয়েছে হ্যাট্রিক জয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 9 উইকেটে হারিয়েছে আবাহনী। মোস্তাফিজের 5 উইকেট নেয়ার দিনে প্রথম হারের অভিজ্ঞতা হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। সাকিবের মোহামেডান তাদের হারিয়েছে 27 রানে। এর আগে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 10 উইকেটে হারায় ওল্ডিও এইচএস। দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ, মুখোমুখি দুই বন্ধু সাকিব আর তামিম। প্রাইম ব্যাংক মোহামেডান দুদলই শতভাগ জয় নিয়ে নামে মিরপুর স্টেডিয়ামে। টস জিতে ব্যাটিংয়ে নামা মোহামেডান পায় উড়ন্ত সূচনা। মাহমুদুল হাসান আর পারভেজ ইমনের জুটিতে আসে 40 রান। পাওয়ার প্লেতে মতিঝিলের ক্লাবটি পায় 50 রান। দ্বিতীয় উইকেটে ইমন শামসুর রহমানের জুটি বড় হলেও কমে যায় রান তোলার গতি। 50 তুলে দলীয় 98 রানে আউট হন ইমন। আসরে প্রথমবারের মতো রানের দেখা পান সাকিব আল হাসান। মোহামেডান অধিনায়ক যখন খোলস ছেড়ে বের হবেন, ঠিক সে সময়ে আঘাত কাটার মাস্টারের। 15 বলে 20 করে আউট হন সাকিব। এরপরই শুরু হয় মুস্তাফিজের বোলিং তাণ্ডব। 12 রানের ব্যবধানে 6 উইকেট হারায় মোহামেডান। টি-20 ক্যারিয়ারে তৃতীয়বারের মতো 5 উইকেট নেন ফেজ। মোহামেডান থামে 150 রানে। উইকেট ধীরে ধীরে কথা বলছিল বোলারদের পক্ষে। প্রাইম ব্যাংক ব্যাটিংয়ে নামলে তা হয়ে যায় আরও কঠিন। নিজের প্রথম ওভারেই তাসকিন এনে দেন ব্রেক থ্রু। অধিনায়ক তামিমও আশা দেখাতে পারেননি। শুভাগতর বলেই তিনি আউট হন 20 রানে। এরপরে দৃশ্যপটে আসেন সাকিব আল হাসান। বায়াবাবল ভেঙে আবারও আলোচনায় আসা এই ক্রিকেটার 1 ওভারে ফেরান রনি তালুকদার ও অলোক কাপালিকে। 52 রানে 4 উইকেট হারানোর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি প্রাইম ব্যাংক। 123 রানে অল আউট হলে 27 রানের জয় পায় মোহামেডান। 3টি করে উইকেট নেন তাসকিন ও রাহি। এর আগে কার্টেল ওভারে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন ও আবাহনী। টস হেরে ব্যাটিংয়ে নেমে তানজিম হাসান সাকিবের তোপে দলীয় 51 রানে 5 উইকেট হারায় ব্রাদার্স। তবে ষষ্ঠ উইকেট জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার কৃতিত্ব আলাউদ্দিন বাবু ও জাহিদুজ্জামানের। 20 বলে তাদের 50 রানের জুটিতে আবাহনীকে 102 রানের টার্গেট দেয় ব্রাদার্স। যদিও এই টার্গেট তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি আবাহনীকে। মোহাম্মদ নাইম ও মুনিম শাহরিয়ার ওপেনিংয়ে এনে দেন 38 রান। দলের বাকি কাজটুকু সারেন অধিনায়ক মুশফিকুর রহিম। তার 21 বলে 37 রান সহজ করে দেয় আবাহনীর হ্যাট্রিক জয়। লিগের 3 রাউন্ডের ম্যাচ শেষে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী। সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে মোহামেডান দ্বিতীয় স্থানে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও আলোচনায় সাকিব আল হাসান। এবার সাকিব আল হাসানের কারণে তদন্তের মুখোমুখি মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে নামার আগের দিন ব্যক্তিগত অনুশীলন করেন সাকিব আল হাসান। সেই অনুশীলনে বিসিবির বায়োসিকিউরিটি ভাঙার অভিযোগ উঠেছে সাকিবের বিরুদ্ধে। শুক্রবার মোহামেডানের অনুশীলন না থাকলেও মাঠে অনুশীলনে আসেন সাকিব। বিসিবির একাডেমি মাঠে বায়ো বাবলের বাইরে থাকা বল বয়দের নিয়ে নেটে অনুশীলন করেন সাকিব, যা নজরে আসে বিসিবির। এ নিয়ে শনিবার একটি সভা করেছে সিসিডিএম। সেখানে মোহামেডানের বিপক্ষে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষক ও পাইকারদের হাঁকডাকে জমজমাট ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাটবাউর ফলের আড়ত। আমের পাশাপাশি এখানে ওঠে আনারস ও লিচু। তবে সপ্তাহ ব্যবধানে আমের সরবরাহ বাড়ায় কমেছে দাম। এতে খুশি খুচরা বিক্রেতা ও ভোক্তারা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ফজরের আজানের পর থেকে কৃষকের উৎপাদিত বিভিন্ন মৌসুমি ফল ছোট ছোট ট্রাকে নিয়ে মানিকগঞ্জের বাটবাউর ফলের আড়তে আসেন জেলাসহ দূর দূরান্তের পাইকার ও কৃষকরা। পাওয়া যাচ্ছে দিনাজপুরের বোম্বাই লিচু সহ হিমসাগর, ল্যাংড়াগুটি সহ বিভিন্ন জাতের আম, এছাড়াও জলডুবি জাতের আনারস। এসব মৌসুমি ফল কিনতে ভিড় করছেন জেলার হাট বাজার সহ বিভিন্ন অলিগলির খুচরা বিক্রেতারা। মার্কেটে প্রচুর আম আছে, এর মধ্যে আপনার এই যে লতনা সবচাইতে বেশি আছে, এরপর হিমসাগর। বোম্বাই লিচু পাওয়া যাচ্ছে 3500-3600 টাকা করে হাজার যাচ্ছে লিচু। আমের দাম একটু সীমিত আছে, আমরা ভ্যান দিয়ে ঘুরে ঘুরে বেশি, তাতে আমরা লাভবান আছি। কিছু নিচলার নামের নামার সঙ্গে সঙ্গে মনে ফুরিয়া জায়গা, অনেকে পায় অনেকে পায় না। লিচু এগুলার মৌসুম তো চাহিদা মাত্র ভালোই চলে, মোটামুটি লাভই হয়। আমের দাম কম, আমরা কিনা খাইতে পারুম, আমরা খুশি আছি।
জেলার বৃহৎ ফলের আড়ত হলেও নানা সমস্যায় জর্জরিত, নানান ভোগান্তিতেই লেনদেন করতে হয় বলে জানান আড়ত কমিটির নেতা। এখানে রাস্তাঘাটে খুবই কাদা হয়ে যায় বৃষ্টি বাদল নামলে পরে। পাশাপাশি আমাদের এখানে ভালো টয়লেট নাই, একটা ব্যাংকের দরকার, হয়তো ব্যাংকটা থাকলে আমাদের লেনদেন করার সুবিধা হয়। প্রতিদিন এই আড়তে অর্ধশতাধিক আড়তদার ও 5 শতাধিক পাইকারদের মাধ্যমে 70 থেকে 80 লাখ টাকার বিভিন্ন ধরনের ফল বেচাকেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। টাঙ্গাইলের এলেঙ্গায় পাইকারি আড়তে ফলের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মিলছে আম, লিচু সহ বিভিন্ন জাতের ফল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে টাঙ্গাইলের এলেঙ্গায় আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাদির। জি মৌতুষী, এই যে টাঙ্গাইলে সকাল থেকেই শুরু হয়েছে এই যে ফলের আড়তে বেচাকেনা সরগরম হয়ে উঠেছে। সকাল থেকেই ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতাদের নিয়ে শুরু হয়েছে এই যে সরগরম। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমার পিছনে যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, এটি মূলত টাঙ্গাইলের এলাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ফলের আড়তে আমরা এখানে অবস্থান করেছি। এখানে আমরা কথা বলেছিলাম ফল ব্যবসায়ী যারা রয়েছেন, আড়তদার যারা রয়েছেন, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে প্রতিদিনই সারা রাত ভরে কিন্তু বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে উত্তরবঙ্গের রাজশাহী, রংপুর, দিনাজপুর থেকে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বিভিন্ন জায়গা থেকে আসলে ফল এসে এখানে এলাঙ্গা বাজারে যে ফলের আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে এখানে আসে এবং ভোর হলেই কিন্তু এখান থেকে টাঙ্গাইলের যে বিভিন্ন বাজার রয়েছে, বাজারের যে ব্যবসায়ী রয়েছে, খুচরা ব্যবসায়ী, সেই ব্যবসায়ীরা এখান থেকে মূলত এই ফলগুলো নিয়ে তারপরে তারা স্থানীয় বাজারে বিক্রি করে। তো আমি কথা বলেছিলাম এই যে বাজার ব্যবস্থা নিয়ে আমি কথা বলেছিলাম, তারা আমাদের যে বিষয়টি জানিয়েছে যে বর্তমানে আম এবং লিচুর প্রচুর সরবরাহ রয়েছে এবং সরবরাহ থাকার কারণে কিন্তু বাজারও অনেকটা কম রয়েছে। গত সপ্তাহে যে আমের কেজি ছিল যে 50 টাকা, সেই আমের কেজি কিন্তু এখন বর্তমানে 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আমে প্রকারভেদে 10 থেকে 15 টাকা কিন্তু কমে গিয়েছে এবং লিচুতেও কিন্তু শতকরা প্রায় 10 থেকে 100 টাকা কিন্তু ইতিমধ্যে কমে গিয়েছে। আমরা কথা বলেছিলাম যে কোন আম আসলে কত টাকা দরে বিক্রি হচ্ছে। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে সেটা হচ্ছে যে আম্রপলি যে আম রয়েছে, সেই আম্রপলি আম প্রতি কেজি বিক্রি হচ্ছে 45 টাকায় এবং ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 40 টাকা, হিমসাগর বিক্রি হচ্ছে 45 টাকা, লঙ্কা আম বিক্রি হচ্ছে 25 টাকা এবং লিচু বিক্রি হচ্ছে কিন্তু 200 টাকা শ দরে বিক্রি হচ্ছে এবং কমলা 1400 টাকা কার্টন বিক্রি হচ্ছে, 9 কেজির যে কার্টন রয়েছে। আপেল বিক্রি হচ্ছে 2300 টাকা কার্টন, অর্থাৎ 18 কেজির যে কার্টন রয়েছে সেই কার্টন বিক্রি হচ্ছে আপেল 2300 টাকা। আঙ্গুর বিক্রি হচ্ছে 7 কেজির কার্টনে 2100 টাকা এবং আনার বিক্রি হচ্ছে 270 টাকা। অর্থাৎ টাঙ্গাইলের এলাঙ্গায় যে ফলের আড়ত রয়েছে সেই ফলের আড়তে কিন্তু দাম প্রচুর পরিমাণে কম রয়েছে। আমরা তাদের যে বিষয়টি জিজ্ঞেস করেছিলাম যে এই মুহূর্তে আসলে দাম কম কেন, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে এই যে মৌসুমী ফল, এই মৌসুমী ফল কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই রয়েছে, যেই কারণে আসলে প্রত্যেক বাড়িতেই কম বেশি এই ফল পাওয়া যায়, যেই কারণে আসলে সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যেই কারণে আসলে দামগুলো কমে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তা আমাদেরকে দাম নিয়ে এই যে এখানে যে ক্রেতা বিক্রেতা রয়েছে, ক্রেতা বিক্রেতার কিন্তু অনেকটাই সমন্বয় রয়েছে, তারা আমাদেরকে খুব বেশি অভিযোগ করেনি। তো আমরা এখানে কথা বলেছিলাম, এখানে লিচুর সরবরাহ রয়েছে, আমের সরবরাহ রয়েছে এবং অন্যান্য ফলের পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের এলাঙ্গা থেকে ফলের আড়তের বিস্তারিত। মৌতুষী। টাঙ্গাইলের এলেঙ্গার ফলের আড়ত থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কাদির তালুকদার। বাহারি সবজি বিক্রিতে জমজমাট আশুলিয়ার বাইপাইল কাঁচামালের আড়ত। উত্তরবঙ্গ ও ঢাকা সহ আশেপাশের জেলা থেকে সবজি আসে এই আড়তে। রাজধানীর উত্তরা ও টঙ্গী সহ জেলার বিভিন্ন এলাকার পাইকাররা এখান থেকে সবজি কিনেন। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
ভোর থেকেই একের পর এক ট্রাক ও পিকআপ ভর্তি টাটকা সবজি নামে আশুলিয়ার বাইপেল কাঁচামালের আড়তে। এরপর পাইকার ও খুচরা বিক্রেতাদের আগমনে সরগরম হয়ে ওঠে বাজার। আলু, বেগুন, পটল, ঢেঁড়স, কাঁচামরিচ, পেঁয়াজ, মিষ্টি কুমড়া সহ নানা ধরনের শাকসবজির পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। দাম কম হওয়ায় ক্রেতারা খুশি। সবজি 25 থেকে 30 টাকার মধ্যে আছে। উচ্চমানের সবজি হলো কচু 40 টাকা কেজি, এবং কি সমস্ত সবজির দাম কম। 210 টাকা পাল্লা, 200 টাকা পাল্লা, নতুন সবজি না। ব্যবসায়ীরা জানান অন্যান্য সময়ের চেয়ে বর্তমানে বাজার মন্দা। চাষের পটল এগুলো হচ্ছে 22 টাকা কেজি, ঠিক আছে, আর জয়সরের যেটা এটা হচ্ছে 16 টাকা কেজি। আলু হইলো 14 টাকা লোকালটা, আর স্টোরটা হইলো 16 টাকা 8 আনা। প্রায় 5 বছর আগে ঢাকার আশুলিয়ার বাইপেল কাঁচামালের এই আড়তটি যাত্রা শুরু করে। প্রতিদিন প্রায় 15 থেকে 20 লাখ টাকার সবজি বেচাকেনা হয় এই আড়তে। সময় সংবাদ, সাভার। ভোর থেকেই ক্রেতা বিক্রেতার আনাগোনা ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা সবজির বাজারে। তবে সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজির দাম। সেই খবর জানাতে সেখানে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ। মৌটুসী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে ঝিনাইদহ শহরের এই নতুন হাটখোলা সবজি বাজার কিন্তু সরগরম হয়ে ওঠে ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে। এখানে সকাল থেকে জেলা শহরের সদর সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু সবজি এই বাজারে আসতে শুরু করে। আমরা সকাল থেকে এসে দেখেছি ঝিনাইদহ সদর উপজেলার যে বিভিন্ন গ্রাম, সেই গ্রাম সহ পার্শ্ববর্তী হরিণাকুণ্ডু, কালীগঞ্জ উপজেলার যে বিভিন্ন গ্রাম, সেই গ্রাম থেকে কিন্তু সবজি এইখান থেকে এই বাজারে আসতে শুরু করে। আমরা বাজারে এসে ব্যবসায়ী এবং কৃষকদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে গত রোজার পর থেকেও কিন্তু সবজির দাম কম ছিল। এখন গত 8 দিন হলো, 8 দিনের ব্যবধানে কিন্তু সবজির দাম কেজি প্রতি 8 থেকে 10 টাকা কেজি পর্যন্ত বেড়েছে, এবং এতে আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন যারা কৃষক আছেন তারা। কারণ সার সহ অন্যান্য আবাদের খরচ বেশি হওয়ার কারণে তারা এক সময় সবজির দাম পাচ্ছিল না, এখন সবজির দামটা একটু বেশি হওয়ার কারণে তারা কিন্তু এখন খুশি। আমি যদি আজকে আপনাদের বাজার দর বলি, বাজার দর এখানে এখন যে বাজারে আছে এটা আসলে পাইকারি বাজার। এখানে পাইকারি বাজারে আমি সকালে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলি, তারা আমাকে জানিয়েছেন যে পটল কিন্তু 16 টাকা থেকে শুরু করে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢেঁড়স 18 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। এবং অন্যান্য সবজির বাজার আমরা দেখেছি যে অন্যান্য সবজির বাজারও কিন্তু তুলনামূলক বেশি। এখানে পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রকার ভেদে 22 থেকে 25 টাকা কেজি দরে, এবং লাউ যেটা আছে লাউ কিন্তু বিক্রি হচ্ছে 18 থেকে 24 টাকা প্রকার ভেদে সাইজ অনুসারে বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি যে লতি, কচু লতি যেটা আছে সেটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কুমড়া কেজি দরে বিক্রি হচ্ছে প্রকার ভেদে কেজি দরে বিক্রি হচ্ছে 10 থেকে 13 টাকা, এবং করলা এবং উচ্ছে জাতীয় যে সবজিগুলো আছে সেটা 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে শশা কিন্তু 30 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে, এবং লেবু এখানে কিন্তু প্রচুর পরিমাণ লেবুরও আমদানি হয়। লেবু কিন্তু 6 থেকে 8 টাকা হালি পাইকারি বিক্রি হতে দেখেছি আমরা। এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে গত হাটের চেয়ে কিন্তু গত 8 দিনের ব্যবধানে কিন্তু যেই সবজির দামটা বেড়েছে, আসলে মূলত ব্যবসায়ীরা বলছেন যে বাজারে এখন সবজির সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকায় কিন্তু বাজার দরটা একটু বেশি। এখানে কৃষকরা বলছেন যে এই বৃষ্টি হওয়ার কারণে যে সবজি আছে সেই সবজিগুলো যেহেতু সবজি পচনশীল পণ্য, এই সবজির নষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে সবজি এখন উৎপাদন কম হওয়ার কারণে যেহেতু বাজারে আমদানি কম, যে কারণে সবজির দামটা একটু বেশি। এখানে কৃষকরা বলছেন যে এখন যে সবজির দাম তারা পাচ্ছেন তাতে কিন্তু তারা সন্তুষ্ট, কারণ রোজার পর যে সবজিটা বিক্রি হয়েছিল সেটা কিন্তু তারা একটু লোকসানের সম্মুখীন হয়েছিল। কিন্তু এই বাজার দরটা যদি থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এই উৎপাদন খরচ উঠিয়ে কিন্তু তারা লাভবান হবে। আমাদের এখানে একজন ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলছে, তারা কিন্তু জানিয়েছেন যে সবজির বাজার সরবরাহ কম থাকার কারণে কিন্তু তারা জানিয়েছেন। তো মৌটুসী, এই ছিল ঝিনাইদহের শহরের পৌর বাজার থেকে সবজি বাজারের সর্বশেষ। ঝিনাইদহ শহরের সবজির বাজার থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
বজ্রপাত প্রতিরোধে তাল গাছ রোপণ পদ্ধতিতেই আটকে আছে সরকার। নেই আধুনিক সতর্কীকরণের পরিকল্পনা, সফটওয়্যারের মাধ্যমেই পূর্বাভাস দেওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। 1 বছর না যেতেই ভাঙল চট্টগ্রামের বাঁশখালীর বেড়িবাঁধ। স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দায়সারা কাজের অভিযোগ। ভাঙন রোধে প্রয়োজন নতুন ডিজাইনের বাঁধ নির্মাণ। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।